প্লিজ আপনার পায়ে পড়ি, আজকে অন্তত আমায় ছেড়ে দিন। আমার পিরিয়ড চলছে, আমি সহ্য করতে পারবো না। পায়ে পড়ি, আমায় অন্তত 2 দিন সময় দিন। চুপ করে যা করছি সেটাতে সায় দে। এক রাতের বিনিময়ে 15,000 টাকা দিয়ে কিনেছি তোকে। এসব অজুহাত দিয়ে পার পাবি না। কাবেরীর কথাটি সম্পূর্ণ উপেক্ষা করে কথাটি বলে এক হাত দিয়ে কোমর চেপে ধরে আর এক হাতে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে কাবেরীর গোলাপি ঠোঁট দুটো দখল করে নিল জয়। নরম ধবধবে পিঠে শক্ত হাতের স্পর্শ প্রত্যেকবারে কেঁপে কেঁপে উঠছে কাবেরী। বিছানায় ধাক্কা দিয়ে জয় যখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, তখন কাবেরী ভয়ে বিছানার এক কোণে হাত পা গুটিয়ে ফুপিয়ে ফুপিয়ে অনবরত কেঁদেই চলছে। মুহূর্তে জয় শার্ট খুলে কাবেরীর বুক কোমরের পানে একবার লালসা ভরা চাহনিতে তাকায়। পাগলের মতো ঠোঁট ঘাড়ে পিঠে কিস করতে থাকে। আজ যে পিশাচের রূপ নিয়েছে, যেন কাবেরীর কান্না মিশ্রিত আকুতি মিনতি স্বর তার কান অব্দি পৌঁছাচ্ছে না। এক পর্যায়ে কাবেরী যেন একদম নিস্তেজ হয়ে গেল, তাকে আর বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর কাবেরীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে ওয়াশরুমে চলে গেল জয়। আকাশি রঙের বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, যেন থোকা থোকা কৃষ্ণচূড় ফুটছে। ওয়াশরুম থেকে এসে জয় লক্ষ্য করলো মেয়েটা নড়ছে না। কিঞ্চিত ভয় হতে লাগলো। কাছে গিয়ে নাকে হাত দিতে দু কদম পিছিয়ে গেল জয়। মেয়েটি শ্বাস নিচ্ছে না। অর্থাৎ মারা গেছে। ভয়ে চুপসে গেল জয়। দেওয়ালের সাথে ধপ করে বসে পড়ল ফ্লোরে। আচমকা ভয়ে গা শিউরে উঠছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অনেক ভেবে সিদ্ধান্ত দিল মেয়েটাকে এই পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দিবে। লোকে ভাববে আত্মহত্যা। যেমনি ভাবা তেমনি কাজ। ঘড়ির কাঁটা 3টার ঘরে টিকটিক করছে। লাশটা সিঁড়ি দিয়ে টেনে টেনে ছাদে নিয়ে পৌঁছাতে হাঁপাতে হাঁপাতে লাগলো জয়। 7-5 না ভেবে মেয়েটাকে কোলে তুলে ছাদ থেকে ফেলে দিল। তবে আশ্চর্যের ব্যাপার, মাটিতে পড়ার শব্দ তার কানে এলো না। 3তলা বিল্ডিং এতটা বড় না যে একটি লাশ ফেলে দিলে সে শব্দ কানে আসবে না। সে যাই হোক, এক মুহূর্ত আর এখানে থাকা যাবে না। রুমে গিয়ে রক্তাক্ত বিছানার চাদরটা নিয়ে বিষণ্ণ গতি গাড়িতে উঠে বসল। এরপর কেটে গেল 1 মাস। জয় বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। রাত করে বাড়ি ফেরা বন্ধুদের সাথে হই হুল্লোড়, মেয়ে নিয়ে থাকা, এগুলো তার রোজকার অভ্যাস। এতদিন সে রাতের ঘটনা প্রায় ভুলে গেছে। সে রাতে একটি বদ্ধ হোটেলে আরেকটি মেয়েকে নিয়ে যায়। উদ্দেশ্য কাবেরীর সাথে যে কুকর্ম করেছে সে কাজ এই মেয়েটির সাথেও করার। রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় জয়। লাইটটা বন্ধ করে কুটকুটে অন্ধকারে মেয়েটির কোমরে চেপে ধরে ঠোঁট মিলিয়ে দিল কিছুক্ষণ। এখন ছাড়ো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর সারা রাত তো আছোই যান। মেয়েটি বলল। উফ, এখনই যেতে হবে? হ্যাঁ বাবু, আমি এখনই যাব আর এখনই আসবো। মেয়েটা ওয়াশরুমে গেলে জয় বিছানায় শুয়ে একটা সিগারেট ধরল। তখনই মেয়েটা এসে ওর মুখ থেকে সিগারেটটা নিয়ে জানলা দিয়ে ফেলে দেয়। আমার ঠোঁট থাকতে তুমি সিগারেট খাবে কেন? কামান বেবি, আজ আমার সবটা বিলিয়ে দিব তোমায়। এরপর তারা লিপ্ত হলো একে অপরের শারীরিক চাহিদা মেটালে। জানলা থেকে মিহি আলো ঢুকে পড়ল ঘরে। সে আলোয় মেয়েটির মুখ দেখে চরমভাবে শক খায় বিষণ্ণ। মেয়েটাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে লাফ দিয়ে দেওয়ালের সাথে লেপ্টে যায়। কে কে তুমি? হা হা করে মেয়েটি বিকট শব্দে হাসতে থাকে, যেন হে হাসি পৃথিবীর নয়, অন্য কোনো ভুবনের। এরূপ হাসি দেখে বিষণ্ণ একদম ঘাবড়ে যায়। চোয়াল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। আমায় চেনো না? মনে আছে আজ থেকে 1 মাস আগে আমায় নৃশংসভাবে ধর্ষণ করে মেরে ফেলেছ? মনে পড়ে সেদিন মেয়েটা কত আকুতি মিনতি করেছিল? এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি এসেছি, ফিরে এসেছি। তুমি সেই মেয়েটা না? চরম পর্যায়ে ভয়াত্মক কণ্ঠে বলল। হ্যাঁ, আমি সেই মেয়ে। কি ভেবেছিলে এত সহজে পার পেয়ে যাবে? কক্ষনো না। আমি মৃত্যুর প্রতিশোধ আমিই নিব। কথাটা বলে কাবেরী তার অগ্নিদৃষ্টি জানলা দিয়ে নিক্ষেপ করলে বাইরে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো এবং জানলা দিয়ে একটা লাফ দিয়ে জানলার কপাট ধরে বলল, আমি ফিরে এসেছি। আমি কাবেরী।
জয় জ্ঞান হারিয়ে ফ্লোরে ধপ করে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সে ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করলো। বটগাছের ইয়া বড় শেকড়ের সাথে পেঁচিয়ে ঝুলে রাখা। একবার হেলে এদিকে আসছে তো একবার ওদিকে যাচ্ছে। কোথায় ঝুলে আসে সেটা বুঝতে দেরি হলো না। নিচে কুচকুচো কালো জল দেখে যে একটা কুয়োর মতো ঝুলে আছে। কুয়ো থেকে শেকড় ধরে ধরে উপরে উঠলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কুয়োটা সেই বিল্ডিংয়ের পাশে যেখানে সেই কাবেরী মেয়েটাকে দেখেছিলাম। মাথায় চিনচিন ব্যথা অনুভব করলাম। দাঁড়াতে পারছি না। সেখানে খানিকক্ষণ বসে নিজেকে সামলে নিতে কারো পায়ের ছাপ লক্ষ্য করলাম। পায়ের ছাপটা শুরু কুয়ো থেকে এবং শেষ বিল্ডিংয়ের দেওয়ালে। দেওয়ালে যেখানে পায়ের ছাপ শেষ তার ঠিক উপরের ঘরটায় আমি ছিলাম সেটা বুঝতে পারছি। মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে হেলতে দুলতে রাস্তায় কাছে একটা রিক্সায় করে বাড়িতে এলাম। এখন রাত 12টা। ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে আছি আর ভাবছি মৃত মেয়েটা কীভাবে আসলো। তাকে মেরে ফেলতে বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দিয়েছিলাম, কিভাবে বেঁচে ফিরে আসলো। আদৌ কি সে জীবিত নাকি অশরীরী? তাছাড়া আরেকটি বিষয়, মেয়েটি অগ্নিদৃষ্টিতে জানলার বাইরে তাকাতে আগুন জ্বলে উঠলে কিভাবে? এগুলো কি আমার কল্পনা? ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ায় মনের বিষণ্ণ ভাবটা কাটানো দরকার। সিগারেট শেষ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুতেই ঘুম আসছে না। লাইটটা অন করে রাখলাম। বারবার শুধু সেই দৃশ্যগুলো চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। এক পর্যায়ে চোখে হালকা লেগে গেল। ঘুমিয়ে আসতে শুরু হলো। এরপর হারিয়ে গেলাম গভীর ঘুমে। মাঝরাতে খেয়াল করলাম আমার মাথার ঠিক সোজার উপর কিছু একটা আছে। ঘুমের মধ্যে তার ছায়া অনুভব করতে পারছি। কিছুক্ষণ পর হালকা গোঙানির মতো একটি শব্দে আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো কানে। হুট করে ভেঙে গেল। বিছানায় বসে চারপাশটা দেখতে লাগলাম। তেমন কিছু চোখে পড়ল না। শব্দটাও পাওয়া যাচ্ছে না। মনের ভুল হতে পারে এটা ভেবে বালিশে মাথা দিলাম। তক্ষুনি দেখলাম একটা ছায়া আমার ঘরের দেওয়ালে পড়ল। ছায়াটা একটা মেয়ের। লক্ষ্য করলাম মেয়েটা যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। দুই হাত সামনে দিয়ে তার হাঁটার ভঙ্গি ছিল এলোমেলো। একবার এদিকে ঢুলে পড়ছে, একবার ওদিকে। প্রচণ্ড ভয়ে আমি চুপসে গেছি। কাতর কণ্ঠে বললাম, কে কে ওখানে কে? সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ করে বললাম। আর সশব্দে সে ছায়াটা রাস্তা খুঁজে পেল। সে খিলখিল করে হাসে আমার দিকে আরো জোরে জোরে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ বন্ধ করে প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমায় স্যালাইন দেওয়া হয়েছে। মা চিন্তিত কান্না ভরা সজল চোখে তাকিয়ে আছে আমার দিকে। গায়ে প্রচণ্ড জ্বর। তারপর থেকে আমি যেন কেমন বদলে যেতে লাগলাম। কারোর সাথে কথা বলি না, বাইরে বের হই না। সারাদিন ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকি। এমনকি এক পর্যায়ে প্রায় পাগল হওয়ার উপক্রম হয়ে গেলাম। বহুদিন এভাবে কাটলো। সারাদিন বসে থাকি, রাতে ঘুমাই না, খাই না, দরজা বন্ধ করে কি যেন প্রলোভ বকতে থাকি। সে এক রাতের ঘটনা। খাটের কোনো মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে বসে আছি। মাথা দিয়ে মাথা চেপে চেপে গোঙাচ্ছি। এমন সময় একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। আহ আহ কে কে আওয়াজ করে? কোনো শব্দ পাওয়া গেল না। কিছুক্ষণ এভাবেই চলল। ফিসফিস শব্দ হয়, আমি কে বললে আওয়াজটা বন্ধ হয়ে যায়। একটু পর আবারও ফিসফিস শব্দ হচ্ছে। কে কে বিরক্ত করে? আমি। এবার উত্তর পাওয়া গেল। কেমন গম্ভীর স্বর, শুনলে গা হিম হয়ে যায়। আমি কে? আমায় চেনো না? এতদিন একসাথে আছি, আমায় চেনো না? কে তুমি? সামনে আসো। আমার সামনে যাওয়ার শক্তি নেই। শব্দটা খাটের তল থেকে আসছে বুঝতে পারলাম। উঠে গিয়ে আস্তে আস্তে বিছানার চাদরটা তুলতে ভয়ে ছিটকে গেলাম। একটা নগ্ন পেয়ে মেয়েটা যে সেই কাবেরী মেয়েটাকে সেটা চিনতে পারলাম। তুমি এখানে? মেয়েটা বিষণ্ণ চাহনিতে তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, কথা বলছো না? কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তোমার সাথে থাকি। কি দোষ করেছি আমি? কেন মারলে আমায়? আমি ইচ্ছে করে মারিনি, বিশ্বাস করো। সেদিন বারবার বললাম আমার পিরিয়ড চলছে, শুনলে না। এখন তোমার যে আর মুক্তি নেই। এইরকম ভাবে
তার সাথে মাঝে মাঝে আমার কথা হয়। এই তো সেদিনও কথা হলো। মাঝরাতে তার কান্নার শব্দে ঘুম ভাঙলো। সে কান্না করছে। কান্নার শব্দ শুনে বিছানা থেকে নেমে খাটের কাছে গিয়ে বললাম, কে কাবেরী? হুম। কান্না করছো কেন? খুব কষ্ট পাচ্ছি। কেমন কষ্ট? নিশ্চুপ। তুমি নগ্ন হয়ে থাকো কেন? নগ্নতাই তো তোমার পছন্দ। প্লিজ এভাবে এসো না। কাপড় নাই তোমার? কিচ্ছু ছুঁতে পারি না। কাপড় পরবো কিভাবে? আর মৃত আত্মার কাপড় পরার শক্তি নেই। কেন? সব ধোঁয়াশা ছুঁতে গেলেই মিলিয়ে যায়। খাটের তলায় কী করো? বাইরে এসো। বাইরে আসতে পারি না, শক্তি নেই। আমার জায়গা শুধু এই খাটের নিচ পর্যন্ত। তাছাড়া কোথাও যেতে পারি না। এতদিন কোথায় ছিলে? জানি না। একটা আলোর ঘূর্ণনে পড়ে যাই। সেখান থেকে কোথায় যাই জানি না। রাস্তা হারিয়ে ফেলি। অনেক কষ্টে এসেছি। বারবার আসো কেন? চলে যাও। আর কখনো আসবে না। চলে যাও। প্রতিশোধ এখনো বাকি। কথাটা বলে বিকট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। এর মধ্যে আমায় বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিল বাবা। কোনো কাজ হয়নি। আরও অসুস্থ হয়েছি। এরকম খবর শুনে স্পিয়া আসলো আমায় দেখতে। স্পিয়া আমার চাচাতো বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অনার্স পড়ছে। মেধা অন্তত তুখোর। প্রতিটি পরীক্ষায় লেটার মার্কস তার কাছে যেন নিতান্ত খেলা। আঙ্কেল, জয় কতদিন থেকে এরকম? প্রায় 2 মাস। মলিন মুখে বাবা বলল। আমাও জানাননি কেন? আমরা ভেবেছিলাম ঠিক হবে। এমন কোনো সাইকিয়াট্রিস্ট নেই যার কাছে ওকে নিয়ে যায়নি। কেউ কিছু করতে পারে না। ও কি করে একটু বলবেন? সারাদিন সারারাত ঘরে বসে থাকে, মাঝে মাঝে চিৎকার করে, আবার ফিসফিস করে কথার আওয়াজও শোনা যায়। আপনারা দেখেননি কার সাথে কথা বলে? একদিন দরজায় দাঁড়িয়েছিলাম, ও কার সাথে যেন কথা বলছে ফিসফিস করে। দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে তাকিয়ে কী সব বলছে। খাটের নিচটা দেখেননি? হ্যাঁ দেখেছি। কি দেখলেন? কিছুই ছিল না। আমার মনে হয় অশরীরীয় কোনো শক্তির ওকে প্রভাবিত করছে। হা হা। আঙ্কেল, এই সময়ে এসে আপনি এসব বিশ্বাস করেন? মানুষ চাঁদে পা রাখছে, অন্য গ্রহে বসতি গড়ে তুলছে, সেই যুগে আপনি অশরীরে নিয়ে পড়ে আছেন? হা হা। আঙ্কেল, আমি জয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো? হুম। ওই কর্নারের ঘরটায় আছে ও। হাতের ইশারায় ঘরটা দেখিয়ে দিলাম। দরজায় ঠকঠক করে আওয়াজ করছে স্পিয়া। শব্দটা আমার কানে লাগছে প্রচুর। রেগে গিয়ে দরজা খুলে দেখলাম স্পিয়া ঘরের ভিতর আসলো। কেমন আছে ভাইয়া? ভালো। শরীর কেমন আছে? ভালো। কি করো সারাদিন ঘরে? কথা বলতে ভালো লাগতেছে না। কিছুক্ষণ বলো, তারপর চলে যাব। আচ্ছা, তুমি কার সাথে কথা বলো? আমায় বলো। আমার সাথে না। তুমি সব কথা শেয়ার করে? একটা মেয়ে। কে সে? কাবেরী। মেয়েটা দেখতে কেমন? সুন্দর। তবে এখন সুন্দর লাগে না। সব সময় নগ্ন হয়ে থাকে। তাকে কাপড় পরতে বলি, সে পরে না। কেন পরে না? সে তার শক্তি নাই। কি নিয়ে কথা হয় তোমাদের? সে চলে গেলেও ভুলে যাই, মনে থাকে না। মিথ্যে বললাম। জয় ভাইয়া, হুম। তুমি পাগল হয়ে যাচ্ছ, বুঝতে পারছো? হুম। তোমায় একদিন একজনের কাছে নিয়ে যাব। যাবে আমার সঙ্গে? হুম। কি যেন বললে? কাবেরী কাবেরী? কি নগ্ন হয়ে থাকে? না, তোমার পায়ের কাছে আসার পর নগ্ন হয়। কাপড় পরে না, সবসময় নগ্নতায় থাকে। স্পিয়ে চলে গেল। বাবার সঙ্গে তার আলাপ যতদূর শুনতে পেলাম, আমার একজন পরিচিত আছে। আমার ধারণা তিনি জয় ভাইয়ের এই সমস্যার সম্মুখীন হয়ে তাকে স্বাভাবিক করে তুলতে পারবেন। তুমি তাকে নিয়ে আসো, যত টাকা লাগবে আমি দিব। তুমি আমার ছেলেটাকে বাঁচাও মা। বাবা বললেন, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথে কথা বলবো। উনি যত সম্ভব আসবেন না। জয় ভাইয়াকে ওনার কাছে নিয়ে যেতে হবে। তুমি কথা বলো। আচ্ছা আঙ্কেল, আমি আসি। এমনিতে হলে রাস্তার ধারে বিড়ির দোকানটায় তার দেখা পাওয়া যায়। আজকে তাকে কোথাও দেখা পাওয়া যাচ্ছে না। স্পিয়া দুপুরে কড়া রোদে ঘুরতে ঘুরতে সে ক্লান্ত। বিড়ির দোকানটায় বললে হয়তো ওনার খোঁজ পাওয়া যাবে ভেবে দোকানিকে জিজ্ঞাসা করলো, এই যে মামা শুনছেন? জি আফা, কেমন আছেন? কি খাইবেন আপা? চা দেই? কি চা? রং চা না দুধ চা? আপা চায়ে চিনি দিব? চা লাগবে না। একজনার খোঁজ নিতে আসলাম, যদি দিতে পারেন। কারে চান আপা? আপনার এখানে যে মাঝে মাঝে বসে থাকে, লম্বা চুল, বড় বড় দাড়ি, এলোমেলো চেহারা। স্পিয়া পুরো বর্ণনা না দিতে দোকানি বলে উঠল, কার কথা বলতে আছেন? বিষণ্ণদার কথা? জি। আপনি নাম জানেন ওনার? কি যে বলেন আপা, বিষণ্ণদার নাম জানবো না? কোথায় পাবো ওনাকে? ওনার তো জ্বর, কিছুদিন থাইকা আহে না। ওনার বাড়ির খোঁজ নেন। ওনার বাড়ি কোথায় জানেন? ওই যে গলি দেখা যায়, ওই গলি দিয়া গিয়া বাম পাশের মোড় পাইবেন একটা,
সেই মোড় ঘুইরা ডান পাশে 3 নম্বর বাড়িটা ওনার বাড়ি। ইসপিয়া লোকটাকে ধন্যবাদ দিয়ে রওনা দিল বিষণ্ণতার খোঁজে তার বাড়িতে। তার বাড়িতে পাওয়া গেল পুরোনো আমলের রাজা বাদশাদের বাড়িগুলোর মতো ধ্বংসস্তূপ বাড়ি। স্পিয়া দরজায় ঠকঠক আওয়াজ করতে ভেতর থেকে উত্তর এলো, অপেক্ষা করুন। স্পিয়া দরজার বাইরে অপেক্ষা করছে। প্রায় আধা ঘন্টা পর দরজা খুলে দিল বিষণ্ণতা। রুক্ষ চুল, দাড়িওয়ালা বড় বড় চোখ, পরনে পাঞ্জাবি, চোখে হালকা ফ্রেমের চশমা পরতে পরতে তিনি বললেন, ভেতরে আসুন। স্পিয়া ভেতরে চলে গেল। এই লোকটার প্রতি তার আলাদা একটা টান কাজ করে। তাকে মনের কথা বলতে কেউ বলতে পারেন না। লোকটা ভবঘুরে, কোনো কাজকর্ম করে না, সারাদিন চায়ের দোকানে চা বিড়ি খেতে দেখা যায়। ঘরে ঢুকে একটা মস্ত বড় বুকশেলফ ছাড়া চোখে পড়ার মতো কিচ্ছু নেই। তার নজর কাটিয়ে জীর্ণ কণ্ঠে বিষণ্ণতা বললেন, দরজা খুলতে দেরি হলো। প্রথমবার যখন ডাকলাম তখন হালকা ঘুম চোখে ছিল। আপনার ডাকে ঘুমটা আরো গাঢ় হলো। বাস্তবে খুলতে না পারলে স্বপ্নে ঠিকই দরজা খুলেছি। কি আশ্চর্য, স্বপ্ন আর বাস্তব চেনাও মুশকিল। আপনি এখানে এভাবে খামখেয়ালিতে চলেন? যেমন আছে বেশ আছি। বলুন, কি জন্য এসেছেন? শরীরটা খারাপ, কয়েকদিন জ্বর ছাড়ে আবার ধরে। ওনাকে জয় ভাইয়ের সব ঘটনা খুলে বললাম। সিগারেট ধরাতে ধরাতে বললেন, ওনাকে নিয়ে আসুন একদিন, ওনার মুখে সবটা শুনতে হবে। চা খাবেন? স্পিয়ার নাসুর চোখ মাথা নেড়ে আগামী পরশু জয়কে নিয়ে আসবে বলে উঠে যায়। বিষণ্ণতা ফ্যাকাশে এসে আবার শুয়ে পড়েন। কথা মতো একদিন পর জয়কে নিয়ে স্পিয়া উপস্থিত হলো বিষণ্ণতার বাড়িতে। দরজায় ঠকঠক শব্দ হলো, ভেতর থেকে সাড়া পাওয়া গেল না। আরেকবার দরজা হাত দিতে বিষণ্ণতা দরজা খুলে দিলেন। সিগারেট ধরাতে বললেন, পেটে ব্যথা কেমন বেড়েছে। শুয়েছিলাম বলে নির্বিকার ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলাম। স্পিয়া এবং জয় ভিতরে ঢুকলো। তারা দুজনে বসে আছে দুটো বেতের চেয়ারে। বিষণ্ণতা সেদিন যে বলেছিল আমার ভাইয়ের কথা, স্পিয়া কথা উপেক্ষা করে বিষণ্ণতা বলে উঠলেন, চা বানাতে পারো? জি পারি। স্পিয়া হকচকিয়ে উত্তর দিল, যাও রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে এসো, ফ্লাক্সে করে নিয়ে এসো। জি আচ্ছা বলে স্পিয়া রান্নাঘরের দিকে গেল। জয় ঘরে এদিক ওদিক তাকাচ্ছে, তাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। সামনপর মানুষটার এরূপ নির্বিকার আচরণ তাকে হয়তো প্রভাবিত করছে না। সে নিজের মতো করে হাতে হাত কচলিয়ে যাচ্ছে। আপনার নাম কি? বিষণ্ণতা জয়কে জিজ্ঞাসা করলো। জয়। জয়, আপনার গত 2 মাসের ঘটে যাওয়া কাহিনী শুনতে চাচ্ছি, বলবেন? যদি শুনতে চান তবে বলবো, শুরু করুন। জয় পুরো ঘটনা বলল। বিষণ্ণতার কথার মাঝে দুবার থামিয়ে জিজ্ঞাসা করলো, কয়টার কথা বললেন? তখন জয় বলল, রাত 3টা। তারপর আরেকবার থামিয়ে জিজ্ঞাসা করলো, প্রতিবারে নগ্ন অবস্থায় দেখেছিলেন? উত্তরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। স্প্রে চা নিয়ে উপস্থিত। চিনি ছিল না। চিনি নিয়ে এসে চা বানাতে খানিকক্ষণ দেরি হয়ে গেছে। কাপে 3 কাপ চা নিয়ে নিঃশব্দে চা খাচ্ছেন। খাওয়া শেষে বিষণ্ণতা আরও 1 কাপ চা দিতে বলল। আপনি খুব সুন্দর চা বানাতে পারেন। থ্যাংক ইউ মিস্টার জয়। জি। আপনার কি মনে হয় পুরো বিষয়টা বাস্তবিক নাকি কাল্পনিক? কাল্পনিক হতে যাবে কেন? আমি সেই বিল্ডিংটা একবার দেখতে চাইছি, কুয়োটাও দেখতে হবে। বিল্ডিংয়ের ঠিকানা বলে দিলেই স্পিয়া জয়কে নিয়ে চলে গেল, কারণ তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। যেতে যেতে বিষণ্ণতা একটি কথা বলল, অসাধারণ চা। পরের দিন বিকেলে বিষণ্ণতা গেলেন সেই বিল্ডিংয়ের ঠিকানায়। ঝোপঝাড়ের ভিতরে পরিত্যক্ত বিল্ডিং, দেওয়ালে শ্যাওলা জমা। বিল্ডিংয়ের পাশে কুয়াটা দেখে নিল। সন্ধ্যা হয়ে আসছে, হাতে ঘড়ি নেই, কাজেই সময় বুঝতে তার অসুবিধা হচ্ছে। পাশের মন্দিরে পুজোর ঘণ্টা বেজে উঠল, সেই শব্দে কানে এলো। মন্দিরটা তেমন দূরে নয়, সূক্ষ্ম নজর দিলে সব দেখা যায়। সেখানে কিছু সাধুকে দেখতে পেল বিষণ্ণ দা। তিনি তাদের কাছে গেলেন। তাদের সাথে কথা বলে জানতে পারলেন এই অঞ্চলে ডাক্তাররা আসে না, তারাই রোগের ওষুধি বানিয়ে রোগ নিরাময় করে। সেখানে একটা মেয়েকেও নজরে পড়ল, বয়স 19 অথবা 20, আঁচল দিয়ে মুখ ঢেকে আছে। সেদিনের মতো চলে আসলাম। জ্বরের প্রকোপ আরও বাড়ল। 2 দিন বমি করতে, আজ একটু সুস্থ। দরজায় টোকা পড়েছে। আমি বললাম, দরজা খোলা। একটি ছেলে ঘরে ঢুকলো। আপনি কি বেশি অসুস্থ? এখন সুস্থ। 2 দিন আগে খুব অসুস্থ ছিলাম। আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ। আপনার সাথে মেয়েটা আসেনি? ওর হাতে চা খেতে পারলে ভালো লাগতো। অসুস্থতার জন্য 2 দিন থেকে চা বাইরে থেকে দিয়ে যায়। এক ছোকরা চায়ে চিনি দেয় না, হারামজাদা। আমি চা নিয়ে আসি, আমি ভালো পারি।
ঠিক আছে, আসুন। জয় চা করে 2 কাপ চা নিয়ে ঘরে আসলো। বিষণ্ণতা চেয়ারে বসে আরামলে পা দুলিয়ে শব্দ করে চা খাচ্ছে। তাকে শিশুদের মতো লাগছে। আপনি খুব সুন্দর চা বানাতে পারেন। থ্যাংক ইউ। আপনার বিষয়টা নিয়ে আমি কাল ভেবেছি। কিছু পেলেন? পেয়েছি। মনে হয় আমি আপনার সমস্যা প্রায় ধরে ফেলেছি। নিজ করের মতো একটা হাইপোথেসিস দাঁড় করিয়েছি। বলুন। কাবেরী মেয়েটা এখনও জীবিত। বিষণ্ণতার মুখ থেকে এরূপ কথা শুনে জয়ের চরম একটা শক খাওয়ার মতো অবস্থা। সে অবাক বিস্ময়ে বিষণ্ণতার দিকে তাকিয়ে বলল, সেটা কিভাবে সম্ভব? আমি নিজে হাতে ওর নাকে হাত দিয়ে পরখ করে নিয়েছিলাম। আপনি তো সেদিন পার্টি করে কাবেরীকে ওই বিল্ডিংয়ে নিয়ে এসেছিলেন, তাই না? আর তার সাথে শারীরিক সম্পর্ক শেষে যখন ওয়াশরুম থেকে এসে দেখলেন সে নড়াচড়া করছে না, বিছানায় এক ঢালা হয়ে আছে, তখনই আপনার একটু ভয় ভয় হতে থাকে, তাই না? কাবেরী তখন অজ্ঞান অবস্থায় ছিল। আর ভয় নিয়ে একটা কথা বলি, যদি আমরা এই বিষয়ে ভয় ভয় করে নিয়ে জানতে শুরু করি বা প্রত্যক্ষ পরোক্ষ সেটার মুখোমুখি হয়, তখন আমাদের নিউরন সেই ভয় বিষয়টা সঠিক প্রমাণ করার জন্য মস্তিষ্কে চাপ দেয় এবং আমাদের মনে হতে থাকে যে সে বিষয়টি ভয় পাচ্ছি সেটাই হবে। এর সাথে কাবেরীর মৃত্যুর কি সম্পর্ক আছে। যখন আপনি ভয়ে ভয়ে অস্থির মন নিয়ে কাবেরীর নাকে হাত দেন তার শ্বাস চলছে কিনা দেখার জন্য, তখন দেখলেন ওর শ্বাস চলছে না, কিন্তু বাস্তবে তার শ্বাস চলছিল। সে তখন অজ্ঞান অবস্থায় ছিল। তার শ্বাস ভারী হয়ে পড়েছিল। যেহেতু আপনি অস্থির মন নিয়ে নাকে হাত দিয়েছিলেন, তখন সামান্য সময়ে আপনার কাছে অনেকক্ষণ মনে হয়েছে। তখন 2 সেকেন্ড সময় আপনার কাছে 10 সেকেন্ডের সমান মনে হয়েছিল। ঠিক বুঝতে পারছি না। ধরুন 10টা বাজতেই টিভিতে একটা মুভি দিবেন। আপনার পছন্দের মুভি। সেটার জন্য আপনি অস্থির হয়ে আছেন। তখন 10টা বাজার আগে 10 সেকেন্ড আপনার কাছে মনে হতে থাকে অনেকক্ষণ সময়। 10 সেকেন্ড সময় সহ্য করতে পারবেন না। মনে হবে এতক্ষণও 10 সেকেন্ড সময় শেষ হয় না কেন? ঠিক একই ঘটনা কাবেরীর ক্ষেত্রেও ঘটেছে। আপনি হয়তো 2 সেকেন্ড হাত রেখে দিয়েছিলেন এবং আপনার মন ছিল অস্থির। তাই সেই 2 সেকেন্ড আপনার কাছে মনে হয়েছিল অনেকক্ষণ। এবার বুঝতে পেরেছেন? জয় বলল, হ্যাঁ বলে কিছুটা নড়ে চড়ে বসল। সামনে বসা লোকটার যুক্তি তাকে চরমভাবে অবাক করে দিয়েছে। জয়ের চোখ তীক্ষ্ণ হতে লাগলো। সে বিষণ্ণতার কাছে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে মারলেন, আপনার কথা ঠিক। আমি যথেষ্ট অস্থির ছিলাম। সেই শারীরিক সম্পর্ক ছিল আমার জীবনে প্রথমবার। তাই প্রথম থেকে অস্থির ছিলাম। কিন্তু কাবেরীকে যখন ছাদে নিয়ে গিয়ে ওখান থেকে নিচে ফেলে দেই, তখন শব্দ পেলাম না কেন? আপনি যখন কাবেরীকে 3 তলা ছাদ থেকে নিচে ফেলে দেন, তখন শব্দ পাননি, কারণ বিল্ডিংয়ের নিচে প্রচুর ঝোপঝাড় ছিল। সেখানে এক প্রজাতির গাছ আছে যার নাম ক্যানপি সম্পূর্ণ। 50 ফুট গাছের এই শিকড়ের বিস্তার হতে পারে 150 ফুট। বৃক্ষের অধিকাংশ শিকড় বলতে গেলে 90% মাটির নিচে, মাত্র 30 সেন্টিমিটার গভীরতার মধ্যে। বৃক্ষের মোটা কাস্টল শিকড়গুলো এফোর ওপর হয়ে প্লেট সৃষ্টি করে, যাতে পাথর পর্যন্ত শক্তভাবে আটকে থাকতে পারে। যখন মেয়েটিকে 3 তলা থেকে নিচে ফেলে দিলেন, তখন মেয়েটি সেই জালে শিকড়ের উপর পড়ে। তাই শব্দ হয়নি। ঠিক যেভাবে আপনাকে কুয়োয় ঝুলিয়ে রাখা হয়েছিল। আমার কথা বুঝতে পারছেন? জয় হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবং বলল, তাহলে দ্বিতীয়বার যে মেয়েটিকে নিয়ে গিয়েছিলাম, তখন মেয়েটির বদলে কিভাবে কাবেরীর রূপ কিভাবে নিল এর ব্যাখ্যা? আমার হাইপোথেসিসের মতে, আপনি যখন রাতে পার্টি করে মেয়েটিকে নিয়ে সেই বিল্ডিংয়ের দিকে যান, তখন হতে পারে কাবেরী সেই ঘরের কাছে তারা লুকিয়ে থাকে। কি থাকতে পারে না? পারে। দেখুন, আমি প্রথমেই বলছি, আমি উক্ত বিষয়টির উপর একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। পুরোটাই আমার কাছে ধোঁয়াশা। এখানে পরিষ্কার না। আপনি বলুন। মেয়েটির সাথে ওয়াশরুমে যাব বলেছিলাম। হতে পারে তখন ওই ওয়াশরুমের ভেতরে কাবরি ছিল এবং মেয়েটি ওয়াশরুমে ঢোকার সাথে সাথে কাবরি কোনো তরল পদার্থ থেকে তাকে মুহূর্তে অজ্ঞান করে দিয়ে তার বদলা নিতে নিজেই আপনার সামনে উপস্থিত হলো। এমনটা হওয়া খুব স্বাভাবিক কিছু। না, আমি তখন চিনতে পারলাম না কেন? কারণ তখন কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, ততটা লক্ষ্য করেননি। তাহলে যখন কাবরি চলে যায় তার আগে জানলার দিকে তাকাতে তার অগ্নিদৃষ্টি আগুন জ্বলে উঠল, সেটা কিভাবে হলো? আপনি বলেছিলেন মেয়েটি আপনার মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে বলেছিল,
সে থাকতে আপনি সিগারেট কেন খাচ্ছেন? সেই জ্বলন্ত সিগারেট যে জানলা দিয়ে নিচে ফেলে দেওয়ার কারণে সেখানকার থাকা শুকনো পাতাগুলো ক্ষীণে ক্ষীণে আগুন জ্বলে উঠেছিল। আমার ঘরে তাকে নগ্ন দেখেছিলাম। সে কেন এরকম নগ্ন অবস্থায় আসতো? সে যে আত্মা এটা আপনাকে বিশ্বাস করাতে নগ্নতাই ছিল। সাধারণ জামাকাপড় পরে আসলে হয়তো আপনাকে প্রভাবিত করতে পারতো না। আর তার লজ্জাকৃত বিষয়ও ছিল না। কারণ আপনার দ্বারা তার লজ্জাহরণ আগেই হয়েছিল। তার মানে সে আত্মা না, সে বেঁচে আছে। কিন্তু এরকম যুগ কেন করছে? আমায় পুলিশের অধীনে করলেই তো হতো। এত কিছু করার মানে? সেটা ও নিজেই বলবে। কোথায় কাবরি? এখনো তাকে পাইনি। আশা করি খুব শিগগিরই পাবো। চা খাবেন? অনেকক্ষণ হলো চা খাই না। আরেকবার চা বানিয়ে আনতে পারবেন? জয় এক কাপ চা বানিয়ে বিষণ্ণদার সামনে রাখলো। বিষণ্ণ বলে উঠল, এক কাপ কেন? আপনি খাবেন না? জি না, আমি চলে যাব। আপনাকে এক প্যাকেট সিগারেট কিনে দিয়ে চলে যাব। বিষণ্ণতা এক প্যাকেট সিগারেট কিনে দিয়ে ঘর থেকে বের হলো জয়। সিগারেটের প্যাকেট পেয়ে বিষণ্ণতার মুখে আনন্দের ছিটাফোঁটা লক্ষ্য করে জয়। এদিকে বিষণ্ণদা একটা সিগারেট ধরালেন। মনে মনে ভাবতে লাগলো কাবরি মেয়েটার কথা। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। বিষণ্ণদা রাতে কিছু খেলেন না। তিনি মাঝে মাঝে না খেয়ে সারা রাত কাটান। আজকে এসে পূর্ণিমা দেখতে। বারান্দায় একটি বেতের চেয়ারে বসে আছে বিষণ্ণদা। পরনে সাদা পাঞ্জাবি, গায়ে পায়ে কালো চামড়ার চটি স্যান্ডেল। তিনি উৎসুক হয়ে তাকিয়ে আছে চাঁদের পানে। চাঁদ নিয়ে তার মনে কৌতূহলের শেষ নাই। এমন সময় এক কাপ চা পেলে ভালো লাগতো, কিন্তু উঠে গিয়ে চা নিতে ইচ্ছে করছে না। এমন সময় বিষণ্ণতার সামনে একটি হাত এলো। হাতে পিরিচ করে এক কাপ চা। তিনি পিরিচটা নিজের হাতে নিলেন। তখন মেলি কণ্ঠে কেউ বলে উঠল, চা কেমন হয়েছে বিষণ্ণদা? সুন্দর। শুধু সুন্দর না অতি সুন্দর? আপনি অনেক সুন্দর চা বানাতে পারেন। বিষণ্ণদা এখনও চাঁদ থেকে চোখ সরায়নি। চাঁদের দিকে তাকিয়ে মেয়েটির সাথে কথা বলছেন। মেয়েটি তখন বলল, এত উৎসুকভাবে কি দেখছেন? চাঁদ। চাঁদ দেখার মতো কি আছে? অনেক কিছু। আচ্ছা বলো তো, চাঁদের যে ছোপ ছোপ কালো দাগ, সে দাগগুলি না থাকলে কি হতো? কি হতো মানে? কি অদ্ভুত প্রশ্ন! আহা, বলতে পারলেন না তো? যদি দাগ না থাকতো তাহলে লোকে বলতে পারতো না চাঁদেরও কলঙ্ক আছে। রসিকতা করছেন? আমাকে কিন্তু এখনো দেখেননি আপনি। দেখার প্রয়োজন মনে করছি না। আজকে চাঁদকে দেখছো? কত সুন্দর। শুধু এই দাগগুলো ওর সৌন্দর্যের কিছুটা ক্ষুণ্ণ করেছে, তাই না? হুম। বিষণ্ণতা চায়ের কাপে চুমুক দিচ্ছে। মেয়েটা তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বিষণ্ণতা যেন চাঁদের উপর থেকে নিজের আকর্ষণ সরছে না। কিছুক্ষণ পর বিষণ্ণতা বললেন, কাবেরী, আর এক কাপ চা করে আনতে পারবে? আমার রান্নাঘরে সব আছে, একটু কষ্ট করে বানিয়ে আনবে? মেয়েটা আবার কিছুটা ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি আনছি। বিষণ্ণদা মুচকে হাসলেন। এই নিন চা। ধন্যবাদ। আপনি আমায় চিনলেন কিভাবে? আপনি তো আমায় দেখেননি। তোমার কাপড়ের ঘ্রাণ পেয়ে বুঝছি। ঘ্রাণ শুনে কিভাবে বুঝতে পারলেন? আপনি তো আগে আমার শরীরের ঘ্রাণ কখনো পাননি। তোমার গায়ে আগরবাতির ঘ্রাণ লেগে আছে। আমার গায়ে আগরবাতির ঘ্রাণ লেগে আছে? এতে কিভাবে বুঝলেন যে আমি কাবেরী? পুরনো বিল্ডিংয়ের পাশে মন্দিরে যখন গিয়েছিলাম তখনই তোমাকেই দেখেছিলাম। তুমি ঘোমটা দিয়েছিলে, যার জন্য মুখ দেখতে পারিনি। সেখানে তুলসী গাছে প্রদীপ জ্বলাচ্ছিলে তুমি। তখন যে আগরবাতি জ্বালিয়েছিল সেটার গন্ধ আর এখানকার গন্ধ একই। কিন্তু আমি যে কাবেরী সেটা কিভাবে বুঝলেন? সেখানকার সাধুদের সাথে কথা বলে জানলাম তারা জরিপটি বানাতে জানে, এবং সেই সময় তোমায় দেখলেন। একটা নির্জন মন্দিরে একটা মেয়ে এভাবে থাকাটা খুব একটা স্বাভাবিক কিছু না। আমার ধারণা তুমি যখন বিল্ডিং থেকে নিচে পড়ে যাও তখন এই সাধুদের কেউ তোমায় চিকিৎসা করে সুস্থ করে তোলেন। তারপর আশ্রয় এবং প্রতিশোধের জন্য তুমি সেখানেই থেকে গেলে। আপনার বুদ্ধি দেখে আমি মুগ্ধ। চায়ে চিনি দিয়েছি বেশি বেশি। চিনি খেলে পেটে সমস্যা দেখা যায়। আচ্ছা আমি আসি। দাঁড়াও। আমি জানি জয় তোমার সাথে যে কাজটা করেছে সেটা জঘন্য অপরাধ। এর শাস্তি অনেক ভয়াবহ। তুমি চাইলে পুলিশে দিতে পারতে। সেটা না করে এত কিছু করার মানে? এতে কিছু বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারেননি? পেরেছি। তবে তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। সেদিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর দুজন সাধু আসলেন। তারা সব খুলে বললেন। তারা যখন সাধনা করে ঘুমোতে যাবেন সেই সময় নাকি ছাদের ফ্লোরে
ফ্ল্যাশের আলোতে তীর চোখে পড়ে। তারপর একটা শব্দ পান। সেই শব্দে তারা কাছে গিয়ে আমায় পান এবং হসপিটালে নিয়ে আসেন। তারপর হসপিটালে ছিলাম ৮ দিন। তখন সেই দুজন সাধু আমায় রোজ দেখতে আসতেন। ফল, ওষুধ সব কিনে দিতেন। আমার যাওয়ার জায়গা নেই। গ্রামে মামার বাড়িতে ছিলাম। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে গ্রাম থেকে শহরে এসেছিলাম। যদি কোনো চাকরির খোঁজ মেলে, কিন্তু যেখানেই গেলাম সেখানেই কোনো না কোনো কারণে আটকে গেলাম। বিশেষ করে টাকার জন্য। টাকা ছাড়া চাকরি প্রায় অসম্ভব। এমনকি কেউ কেউ আমায় কুপ্রস্তাবও দিয়ে বসেন। মেয়েটা এখনও কাঁদছে, সেটা বেশ বুঝতে পারল বিষণ্ণতা। তবুও সবটা জানা দরকার। তিনি তাকে পুরোটা বললেন। এমনকি সারাদিন ঘুরেও চাকরির ব্যবস্থা করতে পারলাম না। সন্ধ্যা হয়ে গেল। একজন বৃদ্ধ লোক বললেন তাদের বাড়িতে কাজের মেয়ে দরকার। একটা আশ্রয়ের আশায় আমি রাজি হয়ে যাই। সেই বৃদ্ধ লোকটি আমায় পতিতাপল্লীতে বিক্রি করে দিয়ে চলে গেল। এরপর সেখান থেকে উনি আমায় এই বিল্ডিংয়ে নিয়ে আসেন। তারপর হসপিটাল থেকে তুমি আশ্রয়ের আশায় সেই মন্দিরে থেকে গেলে। হুম, শুধু আশ্রয় না, আমি প্রতিশোধ নেওয়ার জন্যও ছিলাম। পুলিশকে জানাওনি কেন? পুলিশকে জানিয়েছিলাম। কি বলল তারা? তারা প্রথমে কি হয়েছে এসব শুনল। এসবে কেসে টাকা অনেক লাগে। আমি যদি তাদের সাথে এক রাত কাটাই, তাহলে তারা বিনা টাকায় করে দিবে। এটা শুনে আমি চলে আসি। মনে মনে ভাবলাম আমি নিজেই তাকে শাস্তি দেব। তিলে তিলে ওকে শেষ করে ফেলব। তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়। এর শাস্তি জয় অবশ্যই পাবে। এতক্ষণ হয়ে গেল আমি এত কথা বললাম, কিন্তু আপনি এখনো আমার দিকে তাকালেন না। অন্যদিক হয়ে শুনে গেলেন। যে বলে তার দিকে তাকিয়ে থেকে কথার মনোযোগ দিতে পারি না আমি। আপনি অনেক অদ্ভুত একটা লোক। বিষণ্ণতা এবার কাবেরী মেয়েটার দিকে তাকালো। সে পরে আছে লাল পাড়ের সাদা শাড়ি। চাঁদের আলোর মুখটা দেখা যাচ্ছে। কি অপরূপ সুন্দর! এ চাঁদ তার সৌন্দর্যের কাছে যেন হার মানায়। মেয়েটির চোখে গাঢ় কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে লিপস্টিক। কী রঙের সেটা চাঁদের আলোকে বোঝা যাচ্ছে না। মুখের উপর থেকে দু চারটা চুল পড়ে আছে। সব মিলিয়ে অসাধারণ। আমার জীবনে এরকম রূপবতী কন্যা আমি দেখিনি। তুমি দাঁড়াও, আমি আসছি। বিষণ্ণতা ঘরে গিয়ে একটা শুকনো ঝরঝরে ফুলের থোকা নিয়ে এসে কাবেরীর হাতে দিল। কাবেরী বিস্মিত হয়ে বলল, শুকনো ফুলের থোকা দেওয়ার মানে কি? এই ফুলটি দিয়েছিলে ও তোমার মতো দেখতে সুন্দরী এক তরুণী। ফুলের আমার তেমন আগ্রহ নেই। ফুলটা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন পারিনি? সুন্দরী তরুণীদের দেওয়া ফুল ফেলতে ইচ্ছা করেনি। অসুন্দর কেউ দিলে ফেলতেন বুঝি? ভেবে দেখতাম। তো সেটা রেখে দিলেই ভালো কথা, আমায় কেন দিলেন? তখন সেটা বইয়ের ভাঁজে রেখে দিতে দিতে মনে মনে ভাবছিলাম, যখন তার মতো সুন্দরী কোনো মেয়েকে দেখব, তখন এই ফুলটা তাকে দিব। সুন্দর কারো উপহার সুন্দর কারো কাছে থাকা মানায়। আপনি মানুষটা কিন্তু সত্যি অনেক অদ্ভুত। নিজেকে নিজেই চিনতে পারলাম না, তুমি কি পারবে? আচ্ছা, এটা কি ফুল? কৃষ্ণচূড়া আমার পছন্দের ফুল। মেয়েটির নাম জানতে পারি? যে আপনার মতো একজনকে চিনতে পেরেছে, সে নিশ্চয় অসাধারণ কোনো মেয়ে। ওর নাম স্পিয়া, বা সুন্দর নাম। একটা অদ্ভুত কথা বলি, বলুন। মেয়েটি সেই জয়ের কাকাতো বোন। নিজে যার কাছে ধর্ষিত হয়েছিলাম, তার বোন বিষণ্ণতার মতো অদ্ভুত একটা লোককে পছন্দ করে। ভাবতেই কাবেরীর রাগ হতে থাকলো। মনে মনে ভাবলো, যার বোন আছে সে কিভাবে পারে অন্য একটা মেয়ের সাথে এমন পিশাচের মতো কাজ করতে। কাবেরীর ভাবনা ভেঙে দিয়ে বিষণ্ণতা বলল, কাবেরী, আমি তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব। আমি তোমার সাথে আসি। বিষণ্ণতা, আমি নিজেও জানি না আমি কি করব। অশরীরে আতঙ্ক দিতে দিতে এভাবে তার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে শাস্তি দিতাম, কিন্তু আদৌ তো এটা সম্ভব হলো না। আপনি সবটাই ধরে ফেললেন, ওনাকে বলেও দিলেন। ওখানে আমি আসতাম না যদি না বিষয়টি আদিভৌতিক ব্যাপারও পৌঁছাতো। তুমি হয়তো জানো না, আমি ভূত, প্রেত, অশরীরী এসব বিষয়ে মনে থাকা ভ্রান্ত ধারণা কখনোই মেনে নেই না। তবে আমি তোমার হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করব। বিষণ্ণতা কী যে বলে যে আপনাকে ধন্যবাদ দেবো আমার জানা নেই, কিন্তু তুমি এভাবে কিছুই করতে পারবে না। আইন নিজের হাতে তুলে নিতে পারো না তুমি। এই বিষয়ে আইনি ব্যবস্থা আমি নিব। কাবেরী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
বিষণ্ণতার প্রতিটি অব্যয় যেন তার নতুন করে বেঁচে থাকার আশ্বাস জোগায় দিচ্ছে। চোখের জল মুছে কাবেরী বিষণ্ণতার পানে করুণ চোখে তাকালো। বিষণ্ণতা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে? আমি নিজেই ভব করি, আমি তোমার কি চাকরির ব্যবস্থা করে দেব, তবে আমার এক বন্ধু আছে, তাকে বললে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। না থাক, আমার জন্য আপনাকে বিরক্ত করতে চাই না। তুমি তো আমার বোনের মতো, বোনকে ভাই দেখবে না তো কে দেখবে? বিষণ্ণর মুখে এরূপ কথায় কাবেরীর চোখের জলের বাঁধ যেন ভেঙে গেল। সে বারান্দায় হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আপনি অনেক ভালো। পরের দিন বিষণ্ণতা রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এমন সময় কেউ একজন তার নাম ধরে ডেকে বলল, বিষণ্ণতা, এই যে এইখানে আপনি, আমি এই দিকে। বিষণ্ণ আশেপাশে তাকালো। রাস্তার ওপারে একটা মেয়েকে নজরে পড়ল তার। লাল ড্রেস পরা, খোলা চুল, হাত উঁচু করে ইঙ্গিতে তাকে ডাকছে। বিষণ্ণ চাটা রেখে রাস্তা পার হয়ে তার কাছে যেতে মেয়েটি বলল, কেমন আছেন বিষণ্ণতা? হুম, ভালো। তুমি ভালো আছো স্প্রিয়া? হুম, আমায় চিনতে পেরেছেন? আপনি তো শুধু আমাকে ভুলে যান। কতবার যে আপনাকে আমার পরিচয় দিয়েছি। চিনতে পেরেছি। ও মাই গড! আমি তো ভাবলাম এবারও পরিচয় দিতে হবে। আমার কি মনে হয় জানেন? পৃথিবীর সব মেয়ের পরিচয় আপনার জানা থাকলেও আমার পরিচয় আপনার মনে থাকবে না। কথার বলে মুখ ঢেকে মুচকি হাসল মেয়েটা। কি সুন্দর তার হাসি! আমি অবাক হয়ে তার হাসি দেখছি। বহুদিন এমন লজ্জা ভরা হাসি দেখিনি। আমায় তাকিয়ে দেখে মেয়েটা হাসি থামিয়ে, কি দেখছেন? তোমার হাসিটা সুন্দর। থ্যাংক ইউ। হালকা লজ্জা পেয়ে। বিষণ্ণতা, কফি খাবেন? আমার এ রোদে খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা পেলে কফি খেলে তৃষ্ণা মিটবে? আমি আইসক্রিম খাবো। আপনি তো এসব আইসক্রিম খান না, তাই আপনি কফি খাবেন আর আমি আইসক্রিম খাবো। হুম, চলো। স্প্রিয়া মেয়েটির পেছন পেছন হাঁটছি। এই কড়া রোদে আমিও বেশিরভাগ সময় হাঁটি না, অথচ আজ হাঁটতে বেশ লাগছে। টেবিলে বসে আছি আমি, সামনে বসে আছে স্প্রিয়া। মেয়েটি মজা করে আইসক্রিম খাচ্ছে। আমি খাচ্ছি না, চায়ে তেমন মজা পাচ্ছি না। রাস্তার ধারে চায়ের কাছে এই দামি রেস্টুরেন্টের চা একদম ফেলনা। আইসক্রিম খাওয়া শেষে সে বিলটা দিয়ে দিল। আমি হালকা লজ্জা পেলাম। একটা ছেলের সাথে থাকতে একটা মেয়ে বিল দিবে, এ ভারী অন্যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে স্প্রিয়া হাঁটছে, আমিও হাঁটছি তার পিছন পিছন। এই মেয়েকে বিদায় জানানোর ইচ্ছে হচ্ছে না। আমি কি তার মায়ায় পড়ে যাচ্ছি? না, এ হতে দেওয়া যায় না। মায়া কাটাতে এখন আমার কি করা উচিত? পেছন পেছন না হেঁটে যদি সামনে যাই তাহলে কেমন হয়? আমি সামনে হাঁটবো, মেয়েটা হাঁটবে আমার পিছনে। তখন মেয়েটির মায়া পড়ে আমার পিছনে হাঁটবে। আমার চিন্তা ভাবনার পতন ঘটিয়ে মেয়েটি বলল, বিষণ্ণদা, এই পার্কে আমার সাথে একটু বসবেন? যদি আপনার সময় হয়। আমার জানা মতে আপনার সময়ের কমতি নেই। ভবঘুরে জীবনে সময় কম তো থাকার কথা না। চলো বসা যাক। রোদে হেঁটে পায়ে ব্যথা ধরছে। পার্কের একটা বেঞ্চে বসে আছি আমি, আর মেয়েটি বসে আছে। বেঞ্চগুলোর সাইজ ছোট ছোট দিন হচ্ছে। দুজনের পাশাপাশি বসতে গেলে একজনের গায়ে আরেকজনের গায়ে লেগে যায়, এরকম একটা অবস্থা। বিষণ্ণতা, এই জায়গাটার কথা আপনার মনে পড়ে? কলেজ ফাইনাল পরীক্ষা শেষ, আমি মজা আনন্দে ছন্নছাড়া হয়ে মনের আনন্দে বন্ধুদের সাথে এইখানে দিয়ে যাচ্ছিলাম, হাতে কৃষ্ণচূড়ার ফুল নিয়ে। আপনাকে দেখে সেই ফুল দিই। বাকি কথাটা বলতে লজ্জায় মুখ ঢেকে নিল মেয়েটা। আজও তার বাচ্চাদের মতো স্বভাব যায়নি। কে বলবে এই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি নিয়ে পড়ছে? তার লজ্জা উপেক্ষা করে বললাম, তোমাদের বাসার ঠিকানাটা দাও। কেন? আপনি আসবেন? সত্যি আসবেন? যাব। আমার বিশ্বাস হচ্ছে না, প্লিজ সত্যি করে বলুন না আপনি সত্যি আসবেন। সত্যি যাব। তোমার ভাই জয়ের সাথে কিছু কথা বলতে। কবে আসবেন? কাল যাব। কাল কখন? সময় তো বলতে পারছি না, কোনো এক সময় যাব। আমি অপেক্ষায় থাকবো। আসবেন কিন্তু, আমায় কথা দিয়েছেন। বলেই মেয়েটি আমার হাতে একটা কার্ড দিয়ে চলে যাচ্ছে, আর আমি চেয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে। পরের দিন দুপুরে আমি তাদের বাড়িতে উপস্থিত হলাম। দুপুরের কটকটা রোদে আমার সারা শরীর ঘেমে একাকার। দরজায় মিহি টোকা দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল স্পিয়া মেয়েটি। সে কেন জানি আজ সেজেছে। যত্ন করে চুলে ফুল দিয়েছে, চোখে হালকা কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে, হালকা মেকআপ করেছে। সব কিছু হালকা হলে তার সৌন্দর্য যেন প্রবল গাঢ়।
দরজা খুলে মুচকি এসে ভেতরে আসতে বললেন। আমি ভেতরে এসে বসলাম। বসার ঘরটা সুন্দর, চারিদিকে ফ্রেমে বাঁধা। এগুলো দেখতে দেখতে সময় পার করেছি। আমার সামনে টেবিলের পিরিচ করে চা আর কয়েকটা বিস্কুট, আলাদা পিরিচে ফল কেটে রাখা, অন্যটায় কয়েক রকমের মিষ্টি দই। আমি কিছুটা অবাক হয়ে মেয়েটাকে বললাম, আমি এখানে মেয়ে দেখতে আসিনি তো, এত কিছু কেন? শুধু চা হলেই যথেষ্ট। আজ প্রথম আপনি আসছেন, আমায় যে কি ভালো লাগছে। আমি কিছু না বলে চায়ের কাপে চুমুক দিলাম। আচ্ছা বিষণ্ণদা, আমায় কেমন লাগছে? সুন্দর লাগছে। শুধু সুন্দর? খুব সুন্দর। সেটা তো আগে বলেননি। আমি বললাম তারপর। আমি উত্তর না পেয়ে চুপ করে চায়ের কাপে আবারও চুমুক দিলাম। মেয়েটি আমার উপর নির্ভরতা বেড়েই চলছে। এটা হতে দেওয়া যায় না। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক এসে বললেন, তার ছেলেকে নিয়ে তার কষ্টের কথা বললেন। আমি শুনে গেলাম। কিছুক্ষণ পর ওনাকে বললাম, জয়কে নিয়ে আসুন, ওনার সাথে আমার কিছু কথা বলার আছে। স্পিয়া মা, যাও তো, ওকে নিয়ে আসো। স্পিয়া গিয়ে জয়কে নিয়ে আসলো। আমি স্পিয়াকে বললাম চলে যেতে। তার সামনে সব কিছু বললে বিষয়টা কেমন দেখায়। জয় তার বাবার সামনাসামনি সোফায় বসে আছে। আমি বসে এসেছি ঠিক তাদের বিপরীত থাকা বেতের চেয়ারটাতে। একটু পর দরজায় ঠক ঠক আওয়াজ হলো। কাজের মেয়েটা খুলে দিল। জয় দরজার দিকে চরমভাবে একটা ঝটকা খেল। মুহূর্তে চেহারায় কঠিন্য ভাব চলে এসেছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে, গা ঘেমে আসছে। যে মেয়েটি এসেছে সে আর কেউ নয়, স্বয়ং কাবেরী। জয় কাবেরীকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। ভয়ে আতঙ্কে জয় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। চিপ বেয়ে ঘাম ছুটছে। বিষণ্ণতা সেই নীরবতা ভেঙে বললেন, কাবেরী, এসো, বসো এখানে। কথাটি বলে হাতের কাছে কাবেরীর বেতের চেয়ারটা কাবেরীর দিকে এগিয়ে দিলেন বিষণ্ণদা। কাবেরী মাথা নিচু করে এসে চেয়ারে বসলো। কাবেরীর দিকে জয় এখনো তাকিয়ে আছে। তার বিস্ময়ের শেষ নেই। সামনে রাখা গ্লাসের বোতল থেকে জল ঢালতে লাগলো। তার নজর এখনো কাবেরীর দিকে। তার দিকে নজর থাকায় বোতলের জল গ্লাসে না পড়ে টেবিলের উপরে পড়ছে। বিষণ্ণদা বলে উঠল, মিস্টার জয়, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? হুম। না না, ভয় না। আমি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। কথাটা গ্লাসে জল ঢালা বন্ধ করে গ্লাসের জল এক ঢোকে শেষ করে এই বলল জয়। জয়কে দেখে তার বাবা কিছুটা ঘাবড়ে গেল। হঠাৎ তার ছেলের এমন অস্বাভাবিকতা দেখে তাকে কিছুটা বিচলিত করতে পেরেছে। তিনি এবার ভালোভাবে কাবেরীর দিকে লক্ষ্য করলেন। তীক্ষ্ণ কণ্ঠে কাবেরীতে উদ্দেশ্য করে বলল, কে তুমি মা? তোমার নাম কি? জি, আমার নাম কাবেরী। এখানে আসার কারণ জানতে পারি? আর তোমাকে দেখে জয় এতটা ভয় পেয়ে গেল কেন? এবার বিষণ্ণর সামনে রাখা ফ্লাস্ক থেকে চায়ের কাপ থেকে চা ঢালতে ঢালতে বললেন, সেটা না হয় আমিই বলি। আঙ্কেল, এই মেয়েটার নাম কাবেরী। এর সাথে একটি পৈশাচিক ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটিয়েছে আপনার অনেক একটা কাছের মানুষ। কি হয়েছে জানতে চান? হ্যাঁ। মিস্টার জয়, আপনি কি এখন স্বাভাবিক আছেন? জয়ের দিকে তাকিয়ে চায়ে চুমুক দিতে দিতেই কথাটা বললেন বিষণ্ণতা। জয় ভয়ার্ত চাহনিতে কাবেরীর দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। বেশ, তাহলে আপনি নিজের মুখেই নিজের কর্মের কথাটা বলুন। কে এই মেয়ে? কেন এখানে? কিভাবে আপনি একে চেনেন? সব খুলে বলুন। আমি কিছু জানি না। ঠোক গিলতে গিলতে দুই হাত দিয়ে দুই কান চেপে ধরে কথাটি বলল জয়। এখন এসব অভিনয় করে কোনো লাভ নেই মিস্টার জয়। হয় নিজের মুখে স্বীকার করুন, নয়তো আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। জয় একবার নিজের বাবার দিকে, একবার বিষণ্ণতার দিকে, একবার কাবেরীর দিকে তাকাচ্ছে। আজও তার জীবনের সবথেকে খারাপ সময় উপস্থিত। জয়ের বাবা কিছুটা আঁচ করতে পেরেছে। জয়কে কিছুটা ধমক দিয়ে বললেন, কি হলো? চুপ করে আছো কেন? কে এই মেয়ে? কি সম্পর্ক তোমাদের? বিষণ্ণতা চায়ের কাপটা টেবিলে রেখে একটা সিগারেট ধরালেন। সিগারেট টান দিতে জয়ের উদ্দেশ্য করে বললেন, বলে ফেলুন, আপনার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে, বলুন। জয় এবার বলতে শুরু করলো। সেদিন রাতের ঘটনা পুরোটাই বলল। কাবেরীর সাথে ঘরে কথা হওয়ার সকল বিষয়ে সে বলল। কথার শেষে জয় হাউমাউ করে কাঁদতে থাকা অবস্থায় তার বাবার পা জড়িয়ে বলল, বাবা, আমায় মাফ করে দাও। আমি অন্যায় করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, আমায় বাঁচাও তুমি। জয়ের বাবা নিজের পা ছাড়িয়ে বললেন, কুলাঙ্গার, তুই এতটা নিচে নামবি আমি ভাবতে পারিনি। এত আদর ভালোবাসা, এই প্রতিদান দিলি। যখন যা চেয়েছিস তখন তাই দিয়েছি, তার এই মূল্য?
চোখের সামনে থেকে সর, নইলে আমার হাতে আজ খুন হবি। নিজের ছেলেকে খুন করে জেলে যাব। এরূপ অবস্থা থেকে কাবেরী কিছুটা ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসে থাকে। চোখ মাটির দিকে করে এক হাতে সাথে আর এক হাত কর্দমর্দন করেছে। বিষণ্ণতা বলে উঠল, আঙ্কেল, একটা সঠিক সমাধান না। আপনি বসুন, শান্ত হন। তিনি সোফায় এসে বসে পড়লেন। দুহাত মাথায় রেখে নিজের চুল টানছে আর রাগে দাঁত কিটমিট করছে। বিষণ্ণতা জয়ের উদ্দেশ্য করে বললেন, এখন কি করবে? জেলে যাবে? ধর্ষণের বিচার কি জানো? মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কি করবে এবার? জয় নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কাবেরী নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। জয়ের বাবা বলে উঠলেন, আমি এই মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করছি। ওদের বিয়ে হবে। এই ঘটনা এখানেই শেষ হোক। এই ঘটনা যেন আর কেউ না জানে। মিস্টার বিষণ্ণ, আপনার যত টাকা লাগে আমি দিব। আপনি শুধু এই ঘটনা কাউকে বলবেন না। মৌনতা ভেঙে এবার কাবরি বলে উঠল, আপনি কি মনে করেন নিজেদের টাকা দিয়ে সব কিছু করতে পারবেন? আমি আজ ধর্ষিতা হয়েছি, এরকম কত মেয়ের শরীরে যে আপনার ছেলের ছোঁয়া আছে সেটা বলতে পারবেন? নাকি তাদেরও বউ হিসাবে নিয়ে আসবেন? সবাই চুপ হয়ে তার দিকে তাকিয়ে আছে। কাবেরী বলতেই থাকলো, আজ আপনাদের মতো কিছু লোকের জন্য আমাদের মতো মেয়েরা রাতে চলাফেরা করতে ভয় পায়। মনে রাখবেন, একটা চিন্তা ঘুরপাক খায় যে এই বুঝি কোনো মানুষরূপী হায়নার নজর তার উপর পড়ে। এভাবে কত মেয়ের জীবনটা বিষাদময় হয়ে ওঠে। শুধু টাকা পয়সা বড়, স্কুল কলেজ পড়ালে বাবার দায়িত্ব পালন হয় না। রাত বিরেতে আপনার ছেলে নেশা করে ঘরে ফিরে আপনি কখনো কিছু বলেছেন? বলেননি। আর আজ যখন সেই ছেলে একটা মেয়েকে রেপ করলো, সেই সত্যি জানার পর আপনি বললেন তাকে ছেলের বউ বানাবেন। ছি, লজ্জা করলো না একথা বলতে? একটুও বাঁধলো না? শুনে রাখুন একটা কথা, আপনাদের মতো নীচ মন মানসিকতার মানুষের বাড়িতে বউ হয়ে আসা কেন আমার থুতু ফেলতেও ঘৃণা হয়। কথাগুলো বলে কাবেরী থেমে যায়। রাগে লজ্জায় জয়ের বাবা দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছেন না। বিষণ্ণ এবার বললেন, মিস্টার জয়, আপনি যা করেছেন এর মাপ বলতে কিছু নেই। আপনার শাস্তি হবে, কঠিন শাস্তি পেতে হবে আপনাকে। এ সমাজ ধর্ষণের কোনো স্থান নেই। কিছুক্ষণ মধ্যে পুলিশ আসে, জয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। কোর্টে মামলা তুললে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সেটা শুধু কারাদণ্ড ছিল না, তার সাথে মিশেছিল একটা মেয়ের বাঁধ ভাঙা কষ্টের প্রতিশোধ। সমাজে ধর্ষকের কোনো স্থান নাই। এভাবে কেটে গেল প্রায় 2 বছর। বিষণ্ণ তার বন্ধুর সাথে কথা বলে কাবেরীকে তার একটা অফিসে কাজ পাইয়ে দিয়েছিল। তার বন্ধুর নাম কাব্য। তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। যদিও কাবেরীতে জীবনের ঘটে যাওয়া ঘটনা অধ্যায় কাব্যকে বলেছিল, প্রতি উত্তরে কাব্য বলেছিল, তোমার অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আজ থেকে তোমার বর্তমান এবং ভবিষ্যতের দায়িত্ব আমি নিতে চাই। তাদের ভালোবাসা ছিল মনের দিক দিয়ে, ছিল না রূপের, ছিল না ছলনার। যেখানে ছিল অপার ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা। বেঁচে থাকুক তাদের সত্যিকারের ভালোবাসা। বেঁচে থাকুক কাব্যের মতো প্রেমিক, যে কিনা যাকে ভালোবেসেছে তার অতীত জেনে ভালোবেসেছে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।